ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাই ড্রিমস চ্যানেলের আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা এক্সেলের প্রথম ক্লাস করেছিলাম। আজকে আমরা এক্সেলের দ্বিতীয় ক্লাসটি করব। সেজন্য আমরা এক্সেল শীটটি ওপেন করব। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল 2010। তো ক্লাসটি শুরু করার আগেই বলবো, এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কম্পিউটার বেসিকের পার্ট বাই পার্ট ক্লাসের মাধ্যমে কম্পিউটার বেসিক কোর্সটি সম্পূর্ণ শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিকটা সম্পর্কে জেনেছি। তো আজকের ক্লাসটা একটু লং হতে পারে, যাদের শেখার আগ্রহ আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং মাইক্রোসফট এক্সেলের খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে জানুন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের গাণিতিক বিষয় নিয়ে ক্লাসটি করব এবং একটা পেজ কিভাবে সেটআপ করতে হয়, একটা পেজ কিভাবে সুন্দরভাবে সাজাতে হয় সেই বিষয়গুলো সম্পর্কেও জানবো। তো ক্লাসটি শুরু করা যাক। আপনারা দেখুন, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি মাত্র শীট এবং এখানে যে রয়েছে, গত ক্লাসে বলেছিলাম, এখানে আপনার মাউস দিয়ে অ্যাকশন পয়েন্টটি চাপ দিয়ে ধরলে দেখতে পারবেন এখানে রয়েছে 10,48,576টি ইন্টু কলাম রয়েছে 16,384টি এখানে। তো এগুলো হচ্ছে এক একটা কলাম, এগুলো হচ্ছে এক একটা র। এই সম্পর্কে আগে ক্লাসে দেখিয়েছিলাম, তো আবার একটু মনে করিয়ে দিলাম। এখন এই বিশাল এক শীটে আমি কোথায় কতটুকু লিখবো, আমার প্রিন্টে দেওয়ার সময় কতটুকু প্রিন্ট হবে, সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তার জন্য আমরা যে কোনো কাজ করব আগে আমরা চেষ্টা করব একটা পেজ নিয়ে নেয়ার। তো কাজ করার পরও পেজ নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু না কিছু ঝামেলা পোহাতে হবে। তখন যখন প্রিন্ট দিতে যাবেন, যে দেখবেন কিছু লেখা কেটে গেছে বা ডান পাশের লেখা কিছু আসে নাই, অথবা বাম পাশের লেখা একেবারে বামে চেপে গেছে অথবা নিচে আসছে না। সেজন্য আমাদেরকে অবশ্যই একটা পেজ নিয়ে নিলে এবং তার উপরে কাজ করলে সেটা প্রিন্ট আশা করি খুব ভালো, আপনারা মানে ফল পাবেন খুব ভালো, যে পরবর্তীতে আমার কোনো ঝামেলা পোহাতে হবে না। এই সেলগুলোকে একটা খুবই ছোট্ট দেখাচ্ছে, কিন্তু এর ভিতরে অনেক অনেক হিউজ পরিমাণ জায়গা আছে যা আপনি কল্পনা করতে পারবেন। এই একটা সেলের ভিতরে আপনি একদিন লিখে হয়তো শেষ করতে পারবেন না। সরি, মজা করলাম, শেষ করতে পারবেন ইচ্ছে করলে, বাট মানে এরকম যে আপনি একটা সেলের ভিতরে এত লিখতে পারবেন যে আপনি যদি সারাদিন লিখতে থাকেন তো কোনো সমস্যা নেই, সারাদিন লিখতে পারবেন একটা সেল। তো দেখেন, এই যে আমি কিন্তু এতে লিখেছিলাম, তো এখানে বিতে লেখেন। যখন আমি বিতে কার্সর রাখছি, লেখাগুলো কিন্তু মনে হচ্ছে যে এই সম্পূর্ণ এ থেকে এইচ আইতেও চলে আসছে। আচ্ছা, এই শীটটাকে একটু বড় করে দেখার জন্য আপনারা কন্ট্রোল চেপে মাউস পয়েন্টার অ্যাকশন বাটন দিয়ে একটু উপর দিকে দিন। এভাবে শীটটাকে একটু বড় করে নিতে পারবেন। তো আমি কিন্তু এই A1 দেখুন, খেয়াল করে এটাতে রেখেছি A1 এ এই লেখাগুলো লিখছি। তো আমি সারাদিন লিখতে পারবো, এটার ভিতরে জায়গা আছে যথেষ্ট। আমি যদি B তে রাখি, দেখুন B তে কিন্তু কোনো লেখা নেই, অর্থাৎ আপনি এখানে যা লিখবেন এখানে তা ফর্মুলা বারে শো করবে। এটা হচ্ছে ফর্মুলা বার, হ্যাঁ, আর এটা হচ্ছে নেম বক্স, অর্থাৎ আপনার দেখাবে আপনাকে যে এই কলামে যদি আমার লেখা থাকে তাহলে এটা কত নম্বর বক্সে কি লেখা আছে। এটা বিশেষ করে মাল্টিপল চয়েস একটা স্টুডেন্টরা পেয়ে থাকে, যে এরকম একটা এক্সেল এর শীট দেওয়া থাকে, এখানে কিছু লেখা বা এখানে কিছু লেখা, তো কোশ্চেনটা থাকে যে যেমন এখানে একটা লেখা আছে কি আম,
আম কোন ঘরে রয়েছে। তো তখন এরকম যে অ্যান্সার শিটে ৪টা বক্সে থাকে ক, খ, গ, ঘ, সেখানে দেখা যাবে যে এই D8টা থাকবে। তো এই D8টার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা D8 এ আছে। সেক্ষেত্রে D8 হবে সঠিক উত্তর। তো এখানে এর ভিতরে অনেক লেখা যেভাবে যায়, তো B এর ভিতরে সেভাবে অনেক লেখা লিখতে পারবেন। দেখুন আমি B এর ভিতরে লিখতেছি। ঠিক আছে? যেমন B এর ভিতরে অনেক লেখা লিখলাম। তো এগুলা C এর ভিতরে শো করছে, কিন্তু C এর ভিতরে নেই আসলে। এগুলো B এর ভিতরেই আছে। আচ্ছা, একটা সেলের লেখা দেখালাম। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি। কন্ট্রোল A, অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো যেটা বলতেছিলাম যে পেজ সেটআপ, এক্সেলের পেজ সেটআপটা ওয়ার্ডের মতোই, বাট ওয়ার্ডে তো একটা পেজ দেখা যায়, আপনি যখন লিখবেন দুই পাশ দেখবেন যে অন্য একটা কালার। তো এইখানে কিন্তু ঠিক তা নয়, এখানে একেবারে সম্পূর্ণ শীটটাই একই রকম। আপনি যত নিচে যান, ডানে যান, বামে যান, সব দিকে একই আছে। তো সেক্ষেত্রে আপনি কতটুক একটা এরিয়া যদি নিয়ে নেন যে এর মধ্যে আমাকে লেখাগুলো লিখে বা লেখাগুলো সাজিয়ে সেট করতে হবে, সেটা হবে গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট আমি লেখার সাইজটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা তো আসলে রাখতে হয় একটা সেলে, যার কারণে শুধু একটা সেলে এটা বেড়ে যায়। তো আমি যদি এভাবে, আচ্ছা পরে এটা বাড়াই, দেখেন সবগুলো লেখার সাইজ কিভাবে আপনি একই সমান রাখবেন, এটাও দেখার বিষয়। তো ফার্স্ট পেজ লেআউটে চলে আসেন, মার্জিন। আপনি যদি পেজের উপরে নিচে কিছু জায়গা রাখতে চান, সেক্ষেত্রে এখান থেকে মার্জিন ক্লিক করতে পারেন, যে কাস্টম মার্জিন। পেজের উপরে যদি জায়গা রাখতে চান বেশি, যে উপরে আপনি প্যাড জাতীয় কোনো কিছু প্রিন্ট দিবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উপরে অর্থাৎ টপের জায়গা বাড়িয়ে দিতে হবে। তো আমি এখান থেকে উপরে টাকা উপরে বাড়িয়ে দিব না, আপনাদের দেখানোর জন্য বলে দিলাম। যে দেখুন, এই যে আপনি যদি উপরে জায়গা কিছু রাখতে চান, সেক্ষেত্রে টপটা আপনাকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। এবং এই পেজটা এমন ভাবে সেট আপ হয়ে গেছে এখন, যে উপরের ওই যতটুকু জায়গা আমি রেখেছি, সেই জায়গাটুকু বাদে বাকি জায়গাটুকু প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, হচ্ছে মার্জিন, আর হচ্ছে ওরিয়েন্টেশন অর্থাৎ প্রোটেক্টেড, আর হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ যদি করতে চান এভাবে ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। আর আপনি কি পেজটা নিতে চান, সেক্ষেত্রে ওরিয়েন্টেশনটা আমি প্রোটেক্ট রাখছি। এখানে সাইজ আমি A4 সিলেক্ট করা আছে আমার, A4, অর্থাৎ আমি যে একটা পেজ নিয়েছি সেটা হচ্ছে A4 পেজটা এখানে নিয়েছি। এবং এখান থেকে মার্জিনও আপনি পাবেন, যে কাগজের সাইজটা অটোমেটিক দেওয়া আছে এখানে। তো এখান থেকে আপনি পেজও নিতে পারেন, প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ এখান থেকে ফিট করে নিতে পারেন। আর এখানে যে পেপার সাইজ, তো এখান থেকে পেপার সাইজ গুলো আপনি নিতে পারেন, যে A4, A5 বিভিন্ন ধরনের পেপার এখানে আছে, তবে এখানে কম দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট আমি আমার একটা ক্রাইটেরিয়া পেয়ে গেলাম, যে আমি যেই কাগজটাতে পিন দিব তা আমি এই পর্যন্ত লিখতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত, তো এই পর্যন্ত লিখতে পারবো। আপনার ইচ্ছা করলে এগুলো আরো কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সেগুলো আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। তো এই ঘরগুলা দেখুন, আমি যদি এই ঘরটাতে আমাকে কোথাও না কোথাও এই কার্সরটা রাখতে হবে। ঠিক আছে, তো যদি আমি বাইরে রেখে এখানে কোনো কাজ করি, তো সেক্ষেত্রে কিন্তু বাইরের কাজ হলো, আমার ভিতরে কিন্তু কোনো কাজ হলো না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই ভিতরে রেখে কাজ করতে হবে। এবং আরেকটা বিষয়, যে আমি এই ঘরটা রেখে দিলাম, এদিক দিয়ে আমি দেখা গেল হোমে গিয়ে লেখার সাইজটা বাড়িয়ে দিলাম, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমার একটা ঘরের লেখার সাইজই বেড়েছে, আর বাকিগুলো লেখার সাইজ কিন্তু বড় হয়নি। দেখুন, এখানে যখন রাখছি সেখানে কিন্তু 11, আর এখানে যখন আমার মাউস পয়েন্টারটা আছে, তো সেখানে 11 আমি বড় করেছিলাম শুধু এই ঘরটা রেখে, তো এখানে শুধু 18 হয়েছে। তো আমি পিছনে যাওয়ার জন্য কি ব্যবহার করব, কন্ট্রোল জেড। ওকে, আমার আগের অবস্থা চলে আসলো। আচ্ছা, এখন আমি কিন্তু আমার এই যে A4 পেজটা পেয়ে গেছি।
ঠিক আছে, এটা হচ্ছে আমার A4 পেজের সাইজ। দেখুন এই পর্যন্ত, অর্থাৎ শেষে এই পর্যন্ত আছে, ডানে এই পর্যন্ত, উপর থেকে দেখালাম। তো আমি যদি এই পেজটা বাদ অন্য পেজে লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে লেখা শুরু করতে হবে। তো আমি এই পর্যন্ত পাবো পেজটা, এবং শেষের দিকটা এখানে দেওয়া আছে। এটা আপনি যেভাবে সেট করে নিতে পারেন আপনার পেজ, আপনার লেখার সুবিধার্থে। তো দেখুন আমি যখন ফার্স্ট পেজটা নিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। তো আমি এর ভিতরে লিখতে পারবো, বি এর ভিতরে লিখতে পারবো, সি এর ভিতরে লিখতে পারবো। কিন্তু আসলে আমি যদি এখানে একটা কোনো কোম্পানির নাম লিখি, দেখুন ফারিহা এন্টারপ্রাইজ। তো আমার লেখাটা কিন্তু আমার প্রয়োজন একেবারে মিডলে, অর্থাৎ আমি একটা পেজ সুন্দরভাবে সাজাতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু লেখাটা আমার একেবারে মিডলে প্রয়োজন। এখন আমি এইখানে রেখে লিখেছি, তো 1E অর্থাৎ A1E আছে লেখাটা, B তে কিন্তু নাই, আছে খালি, সি তেও নাই, ডি তেও নাই। তো আমার লেখাটা প্রয়োজন এই মিডলে, এবং সেটা করার জন্য আমাকে এই কলামগুলা আর র গুলা বাদ দিতে হবে। অর্থাৎ একটা পেজে সুন্দর জন্য, একটা পেজ সুন্দরভাবে সাজাতে হলে উপরে যদি আমি কোনো টাইটেল, ধরেন একটা কোম্পানির নাম, ঠিকানা, তারপরে মোবাইল নাম্বার, এগুলো লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু উপরে এই কলাম আর রো এর মধ্যে লিখলে লেখাগুলো সুন্দর হবে না এবং সাজানো গোছানো হবে না। সেক্ষেত্রে পেজটাকে কিভাবে আপনি সাজাতে পারেন, দেখুন আমি যখন এই লেখাটা লিখছি, সেটা কোথায় শো করছে, এখানে অ্যালাইনমেন্ট লক্ষ্য করবেন, তাহলে খুব সুবিধা হবে। যে আছে কোথায়, নিচে, এবং এটা কিনারে আছে একেবারে। তো আমার এটা প্রয়োজন মাঝখানে। আমি কিভাবে আনবো, দেখুন মাঝখানে হয়েছে, কিন্তু এটা কোথায় হয়েছে, শুধুমাত্র এই A1 এর ভিতরে, অর্থাৎ এখন এই লেখাটা এখানে আছে, এইখানে শুধু কাজ হচ্ছে লেখাটা, এবং নিচের থেকে মিডলে হলো, তো উপরে হলো এখন লেখাটা, অর্থাৎ মিডলে আছে, এই মিডলে রাখতে হবে। কিন্তু আমার লেখাটা এইখানে না, এই মিডলে প্রয়োজন। সেক্ষেত্রে আমাকে এখানে কয়েকটা লাইন লিখতে হবে। যেমন আমি একটা কোম্পানির নাম লিখবো, ঠিকানা লিখবো, যোগাযোগ লিখবো। এতটুকু বুঝিয়ে দিলে আপনারা বাকিটা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমাকে এই উপরের যে র আর কলাম আছে সেগুলা কাটতে হবে। এই কাটার জন্য আপনি যদি এখন এইখানে সিলেক্ট করেন, রাইট মাউস ক্লিক করেন, এখানে ডিলিট করেন, তো কিছু কিন্তু ডিলিট হবে না। দেখুন এই যে ডিলিট, কিছুই ডিলিট হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ফাঁকা করতে হবে। কিভাবে, এইখান থেকে আপনি সিলেক্ট করুন এবং দেখেন কতটুকু, এই যে আমার এই পেজটা এতটুকু, আমার এতটুকু সিলেক্ট হলেই হবে। এখন দেখেন সিলেক্ট হয়ে গেছে আমার লেখাটা, যেটা মাঝে মাঝে থাকবে, কিন্তু এই মাঝখানে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখান থেকে মার্জিন এন্ড সেন্টার করে দিতে হবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এখানে একটা আর হবে, ফারিহা এন্টারপ্রাইজ। ঠিক আছে, আমরা এবার এটুকু করতে পারলাম। তো এখানে যদি আমি আরেকটা লাইন লিখতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কার্সর রাখতে পারবো না। দেখেন এখান থেকে যদি আমি, অর্থাৎ নিচে তো আমি কি বলবো লিখেছি, ঠিকানা। দেখুন আপনি যদি ইন্টার প্রেস করবেন, অবশ্যই এটা এই কলামে চলে আসবে। আপনার কিন্তু লেখাটা প্রয়োজন এই নিচে, এইখানে লিখবো আমি লেখাটা, কিন্তু আমি যেহেতু এখানে লিখতে চাই, ইন্টার প্রেস করতে হবে, এবং ইন্টার প্রেস করলে অবশ্যই পরের একটা কলামে চলে আসবে, কারণ এটা সম্পূর্ণ একটা কলাম আর রো হয়ে গেছে, একটা সেল হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি নিচে লিখতে চান, তাহলে এই পাশে আগে লিখুন, অথবা আপনি এখানে না, এখানে শুধু সিলেক্ট রেখে এখানে র‍্যাপ টেক্সট করুন। র‍্যাপ টেক্সট করার পর এখান থেকে এন্টার প্রেস করুন, তাও নিচে চলে আসলো না। তো আমি র‍্যাপ টেক্সটটা উঠিয়ে দিচ্ছি এবং এইখানে আমি লিখছি, দেখেন
ওকে, এবার এই লেখাটাকে ক্লিক করে এইখানে র্যাপ টেক্সট করুন। অবশ্যই লেখাটা চলে যাওয়ার কথা। এন্টার। র্যাপ টেক্সট থাকলে আপনার লেখাটা অবশ্যই নিচে চলে আসবে। এই তো, অর্থাৎ এইখানে যখন আপনি দুইটা লাইনে লিখতে চাইবেন অবশ্যই আপনাকে র্যাপ টেক্সট করতে হবে। এবার আপনি কন্টাক্ট নাম্বারটা লিখুন। মোবাইল নাম্বার লিখে আমি ওকে। এখানে একটা বিষয় আপনারা বুঝতে পারবেন নতুন করে। এই তো দেখুন, অর্থাৎ আপনারা আরো অনেক কিছু লিখতে পারবেন এইভাবে একটা কলাম সেট করে। তো 2 লাইন বা 3 লাইনে যখন লেখাটা লিখতে যাবেন অবশ্যই আপনারা এই র্যাপ টেক্সট ব্যবহার করবেন। তো যদি আপনারা র্যাপ টেক্সটটা উঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। তো অবশ্যই এখানে র্যাপ টেক্সট রাখতে হবে। র্যাপ টেক্সট যদি দেওয়া না থাকে তাহলে দেখবেন আপনারা 1 লাইন লিখছেন, 2 লাইন লিখছেন, কিন্তু ওই ফার্স্ট লাইনটা রয়ে যাচ্ছে, বাকিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, খুঁজেও পাবেন না। তাই সেক্ষেত্রে অবশ্যই র্যাপ টেক্সটটা ক্লিক করে রেখে তারপরে লিখবেন, যাতে ওই লেখাগুলো অটোমেটিক আপনার যে সেটআপ দেওয়া পেজ আছে ওই পেজে পর্যায়ক্রমে ওই লাইনের নিচের লাইনে চলে আসে। তো এখন এটা কিন্তু আমি যদি এখানে একটা যদি আমার পেজটা আমি সেটআপ করতেছি, দেখুন আমার পেজটা কতটুকু, এত বড় না তো, আর একটু উপরে মনে হচ্ছে। এই তো এ পর্যন্ত হচ্ছে আমার পেজ। এটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবশ্যই এটা কিন্তু সিলেক্ট আছে, হ্যাঁ, এখান থেকে টান দিয়েছি এই জন্য এটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু পুরোটা সিলেক্ট আছে। এখন এইখান থেকে যখন পুরোটুকু সিলেক্ট করবেন তারপরে আপনি এখান থেকে লেখার সাইজটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, এখন আমার সম্পূর্ণ ঘরের সেম হয়ে গেছে। আবার আপনি যদি লেখার সময় এই যে লেখার ফন্টটা চেঞ্জ করতে চান, তো একটা সেলে রেখে লেখার ফন্টটা চেঞ্জ করবেন না, অবশ্যই সম্পূর্ণ সিলেক্ট করবেন। অর্থাৎ কাজগুলো আপনি সব একবার করবেন, যা যা কাজ আছে একবার সম্পূর্ণ সিলেক্ট করে রেখে সবগুলো কাজ আপনি করে নেবেন, একটা পেজ সেটআপ করে নেবেন। যেমন সম্পূর্ণ সিলেক্ট করার পরে এখান থেকে লেখার সাইজ, তারপরে এখান থেকে লেখার যে আছে ফন্ট, হ্যাঁ, এগুলো অবশ্যই টাইম নিউ রোম্যান্সে রাখবেন ইংলিশ লেখার সময়। এছাড়া আপনি স্টাইলিশ বিভিন্ন ধরনের লেখা ব্যবহার করতে পারেন। তো আমরা সাধারণত টাইমস নিউ রোম্যান্সে লিখে থাকি। এখানে টি লিখলে চলে আসবে অবশ্য। আমার লেখাটা চলে আসছে। এই যে, তো প্রত্যেকটা করে আমার টাইমস নিউ রোমান লেখা সিলেক্ট হয়ে গেছে এবং সাইজটাও সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব করতে পারবেন। তো দেখুন আমার লেখাগুলো যদি আমি ঠিক এইখান থেকে লিখি তাহলে কিন্তু এই লেখাগুলো একেবারেই সাথে মিশে যাবে এবং এটা ভালো দেখাবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে ধরে একটু নিচে টান দিয়ে দিবেন। ওকে, এখন কিন্তু একটু মোটামুটি গ্যাপ আছে। সেক্ষেত্রে এবার প্রত্যেকটা সেল যদি আপনার প্রয়োজন হয় যে এখান থেকে প্রত্যেকটা সেলই লাগবে, তাহলে কি করবেন, এই সেলগুলোকে একটা দেখুন এইখানে শুধু বর্ডারটা খেয়াল করুন ভালো করে। এখান থেকে আপনারা সম্পূর্ণ এই যে সেলগুলো আছে এই দাগগুলো কিন্তু এখন নেই, আমরা যে দেখছি এগুলো সব অস্পষ্ট, অর্থাৎ এগুলো এখন পর্যন্ত হয় না, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ। তো এই ব্ল্যাঙ্কটাকে আপনারা কিভাবে পূর্ণ করবেন, অর্থাৎ প্রত্যেকটা বক্সে পরিণত হবে ঠিক এইখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করে আপনারা যদি একটা বক্স বানাতে চান শুধু, তাহলে যে রাউন্ড দিলে এখন কিন্তু শুধু একটা বক্স আছে এটা, ঠিক আছে, এটা কিন্তু ফুল বক্স হয়নি। তো আপনারা যখন অল বক্সে ক্লিক করবেন তখন এটা সম্পূর্ণ বক্সে পরিণত হবে। এই যে অল বর্ডার, এখন এটা কিন্তু ঠিক ফুটে উঠলো। তো এবার এই ঘরে আপনি লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি যা দেখাবো আজকে কিছু সংখ্যা দেখাবো। এখানে আমরা কিছু নাম লিখি ফার্স্ট, যেমন এ বি
ওকে, এই লেখাগুলো আমার এক একটা নাম আপনারা ধরে নেবেন। তো এটা একটু সুন্দর হতে পারতো কিভাবে, কেটে দিচ্ছি। তো আসলে শিরোনাম ছাড়া কোনো কিছু সুন্দর হয় না, সেক্ষেত্রে এখানে যদি শুধু নাম লেখা থাকতো। ওকে, এখন কিন্তু এটা স্পষ্ট আমার যেগুলা নাম। তো আমরা এগুলোকে একেবারে সবকটাকে সিলেক্ট করে দিব। একেবারে ফার্স্টেই কাজ করার সময় যে কাজগুলো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনারা অবশ্যই আগে করে নেবেন। এগুলোকে এই যে মিডল মিডল, তাহলে লেখাগুলো আপনার খুব সুন্দরভাবে সাজানো থাকবে। যদি কোনো লাইন এই বক্সের ভিতরে ডবল হতে পারে, সেক্ষেত্রে ওই বক্সটা সিলেক্ট করে আপনার এখানে র‍্যাপ টেক্সট দিয়ে দিবেন, যাতে 2 লাইন হতে পারে লেখাটা। আচ্ছা ঠিক আছে, এবার আমি নাম দিলাম। এখানে আমি কিছু সংখ্যা যোগ বিয়োগ কিছু আপনাদেরকে দেখাবো এক্সেলের মধ্যে। যেমন এখানে আমি লিখি 50, এখানে লিখলাম 120। আচ্ছা, এখন আমরা এটাকে যোগ করব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে যোগ করতে পারি? যখন আপনারা যোগ করবেন সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ইকুয়েশন দিবেন, তারপর লিখবেন সাম, তারপর দিবেন ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা যোগ করার ক্ষেত্রে এভাবে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এবং ফার্স্ট লিখব সাম। তো আমি কোনটা কোনটা যোগ করব সেটাকে আমি চিহ্নিত করব। যেমন এটা কত আছে 50। তো এই ঘরে যখন আমি কার্সর ক্লিক করছি, এটা কিন্তু অটোমেটিক C5 নিয়ে নিয়েছে, কারণ এটা কি আছে দেখুন আপনারা, এই যে C এদিক থেকে আছে 5। তো এটা না নিলেও দেখুন এটা নেয়নি, তো আমি এটাকে লিখে দিব C5, দেখুন সিলেক্ট হয়ে গেছে। যোগের ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন দিতে পারি বা এখান থেকে ক্লোনও দিতে পারি। তো যোগ দিলাম। এখন এটা হচ্ছে আমার কত 120 কোণ ঘরে আছে E5 এ আছে। আমরা এটাকে লিখে দিই E5, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। যখন এভাবে সূত্র লিখবো, তো সূত্র লেখার পর আমরা এন্টার প্রেস করব। তো 50 আর 120, তাহলে 170 হয়ে গেল। তো আমার সূত্রটা ছিল এই ঘরে, সূত্রটা হচ্ছে আমার এই ঘরে। দেখুন এই সূত্রটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, আরেকবার যাতে লিখতে না হয়। তো আমি এটা এই ঘরে রেখে পেস্ট করে দিচ্ছি। ছোট হয়ে গেছে এই ঘরের জন্য। এই ঘরে রেখে বোঝাচ্ছি। একটা সিস্টেম এখান থেকে ক্লিক করে দিয়ে যোগ চিহ্ন দিবেন, এটাকে দিবেন, বাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্টার প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। তো সবারটা আমরা কিভাবে করতে পারবো দেখুন, আমি এখানে লিখলাম দেখুন 10, 20, 50, 100। এবার আমি তো আচ্ছা আমরা 5 জনেরটা করব না, 25, 25 তিনটা ঘরে যদি লিখতাম তাহলে তিনটা ঘরেই হয়ে যেত 24, 24। ওকে, তো আমরা একটা বিশদ আকারের স্যালারি শিট বা একটা কোম্পানির অনেক বড় একটা হিসাবের খাত খুব সহজেই পারবো। যেমন শুধুমাত্র এক ব্যক্তির হিসাব করব, যত ধরনের কাজ করবে তার সূত্র মিলিয়ে, এই এক্সেলের অনেক সূত্র রয়েছে, আমরা পর্যায়ক্রমে জানবো এবং এগুলো দেখব। তো এখানে যা রয়েছে যে আমি শুধু একজন অর্থাৎ এর ঘরে একটা যোগ করেছি, তো এই বাকিগুলো আমাকে আর কিছুই করতে হবে না। এই এর ঘরে যেই সূত্রের ফর্মুলাটা রয়েছে এর মাধ্যমে আমরা বাকি সবার
তথ্য জানতে পারবো। আর কিছু করতে হবে না, শুধু তুলতে হবে। কে কি কাজ করে এগুলো তুলতে হবে। এই ঘরের প্রত্যেকটা ঘরে আর সূত্রের প্রয়োজন নেই। তো আমি এখানে যখন মাউসটা রাখবো, দেখুন এখানে একটা প্লাসের মতো দেখাচ্ছে, এই যে এখানে একদম এই কর্নারে। তো আমি যখন ওইখানে আমার কার্সরটা রাখবো, এটা প্লাসের রূপ ধারণ করবে। যখন এটাকে ড্রাগ করা বলে যেভাবে, আপনারা জাস্ট এভাবে টান দিয়ে দিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে একজনের কাজ করার পরে আমরা এভাবে যতজন কাজ করবে সবার কাজের ফলাফল একটার মাধ্যমে মিলিয়ে নিতে পারবো। 15 আর 455 470 10 আর 20 30 50 আর 100 150 25 25 50 24 24 48। তো আমি যদি যোগ করি যোগ, বিয়োগ করি বিয়োগ, গুণ করি গুণ, ভাগ করি ভাগ, বা একটা যোগ, দুইটা যোগ, তিনটা যোগ, একটা বিয়োগ, এভাবে যদি করতে থাকি, তো পর্যায়ক্রমে সম্পূর্ণ হিসাবটার শেষে, যে এখানে আমরা একটা শেষে ফলাফল নামাবো, একজনেরটা করে এভাবে ড্রাগ করলে সকলের কাজের তথ্য আমরা খুব সহজেই পেয়ে যাব। তো এভাবে যোগ করতে পারি। এবার আমরা যদি বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে শুধু সূত্রটা একটু চেঞ্জ করে দেব। যেমন এইখানে একটু খেয়াল করুন, ফর্মুলার বার কার্সরটা রেখে ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে শুধু মাইনাস চিহ্নটা বসিয়ে দিই, দেন এন্টার প্রেস করি। তাহলে কি দাঁড়ালো, আমরা বিয়োগ ঠিক যেভাবে যোগ করছিলাম যে C5 প্লাস E5, তো ঠিক তেমনি ভাবে C5 আর E5 টা কিন্তু চেঞ্জ করে নি, শুধু মাঝখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দিয়েছিলাম। তো 50 এর থেকে 120 মাইনাস করলে কিন্তু মাইনাস ফিগার 70 থাকে। দেখুন এবার এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ এই ঘরে কিন্তু সূত্রটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো পুনরায় ড্রাগ করি, প্রত্যেকটা মাইনাস ফিগার হয়ে গেছে। আবার ইচ্ছে করলে আমরা এই পাঁচটা থেকে এই পাঁচটা বিয়োগ করতে পারবো। কিভাবে দেখুন, এগুলো ডিলিট করে দিচ্ছি আমি। তো আমরা লিখবো ফার্স্টে ইকুয়েশন সাম ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট হচ্ছে E5, এটাকে ক্লিক করে দিচ্ছি, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিয়ে, তো C5 ক্লিক করে দিই। এবার এটা ক্লোজিং করতে হবে, অর্থাৎ একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়েছিলাম, তো এবার আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার এন্টার প্রেস করুন। দেখুন 120 থেকে 50 মাইনাস করলে 70 থাকে। তো এবার ঠিক সেম ড্রাগ করে দিন, অটোমেটিক সব কয়টার উত্তর চলে আসছে। 25 থেকে 25 মাইনাস করলে 0, 24 থেকে 24 মাইনাস করলে 0, 100 থেকে 50 মাইনাস করলে 50, 20 থেকে 10 মাইনাস করলে 10, 455 থেকে 15 মাইনাস করলে 440। তো আশা করি যোগ আর বিয়োগটা বুঝতে পেরেছেন। তো যোগের ক্ষেত্রে আরেকটা কাজ আছে। দেখুন যখন দুইটা হলো, তখন শুধু আমরা মাঝখানে একটা প্লাস চিহ্ন দিলেই হয়ে গেল। তো যদি এমন হয় যে অনেক সংখ্যা থাকতে পারে, যেমন 80 থেকে আমি 75, 34 বা 74, 60, ওকে। দেখুন তো এখন কিন্তু প্রত্যেকটা ঘরেই আছে। তো সেক্ষেত্রে আমরা যদি
এখানে যোগ করি, যেমন এইখানে যখন আমরা যোগ করি, জাস্ট এই লাইনটা যখন আমরা টান দিই তখন কিন্তু এটা অটো যোগ হয়ে যায় এবং সে ফলাফলটা আপনি দেখতে পারবেন যে এখানে টোটাল কোনো সূত্র প্রয়োগ না করে ঠিক এভাবে টান দিয়ে দেখতে পারবেন যে কত আছে এখানে এবং এভারেজ কত আছে। আর ঠিক এভাবে টান দিয়ে দেখতে পারবেন যেখানে কত আছে এবং এভারেজ কত আসবে। সেগুলো শো করবে কোথায়? এইখানে। আপনার এই স্ক্রিনের নিচের দিকে খেয়াল করবেন, ভালো করে দেখবেন সাম অর্থাৎ যোগ 699 কাউন্ট করছে কয়টা? 6টা, এভারেজ 116.5। অর্থাৎ আমি যদি এই দিক থেকে কাউন্ট করি তাহলে কয়টা আছে এখানে? 1 2 3 4টা এবং এর যোগফল কত আছে? দেখুন কাউন্ট করলাম 4টা, যোগ হচ্ছে 241, এভারেজ আছে 60.25। আবার এই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে এখানে আছে 1 2 3 4 5 6, 6টা এবং এর যোগফল আছে 350, এভারেজ আছে 58.33 অর্থাৎ 33। এভাবে যোগ করতে পারেন এবং আমি যদি এগুলো সব একসাথে যোগ করতে চাই তো মাউস পয়েন্টারটা এখানে রেখে জাস্ট টান দেব। এখানে দেখুন টোটাল যোগ আছে কত? 1624। কাউন্ট করছে কয়টা? 24টা, অর্থাৎ 1 2 3 4। এভাবে 4 6 24টা কাউন্ট করলাম। এর যোগফল হলো 1624, এভারেজ 67.666। তো আশা করি যোগ বিয়োগ আপনারা এইভাবে করতে পারবেন এবং এগুলোকে একজনের কাজ করে পরবর্তী যে বাকি এন্ট্রিগুলো থাকে এভাবে ড্রাগ করে নিচের দিকে দিয়ে বাকি সবার কাজগুলো করে নিতে পারবেন। তো যোগ বিয়োগ গুণ ভাগ সব সেম সিস্টেম, একইভাবে করবেন। এবার আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করে একটা অঙ্ক করে দেখাবো আজকে। তো সূত্রটা হচ্ছে বিদ্যুৎ বিল করব একটা আমরা। এটা রাখলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। দেখুন আমার প্রয়োজন হচ্ছে নাম, আচ্ছা আমার ঠিক এই কয়টা ঘর হলেই হয়ে যাবে। তো বাকি ঘরগুলো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কি করব? বাকি ঘরগুলোকে ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারি। দেখুন ডিলিট করে দিচ্ছি। ওকে, এই ঘরের কি হয়েছে দেখেন, আমি ঘরগুলোকে একটু বড় করে দিই। ওকে, কোথায় ঘরের সাইজটা রয়ে গেল? 18 সম্ভবত। ওকে, আচ্ছা আমরা একটা সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্ক করে দেখাবো। তো যেটা করবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ বিল কিভাবে বের করতে হয়। তো আমরা নাম লিখলাম, প্রথমত 5টা নাম লিখলাম। এবার মিটার নাম্বার লিখবো আমরা। হচ্ছে আমাদের মিটার নাম্বার। ইউনিট ধরি আমরা, ধরেন ইউনিট ইউনিট ধরি আমরা 150, 200, 230 বা 90, 320, 500 ইউনিট।
আচ্ছা, এখানে আমি আরেকটা ঘর অ্যাড করে দেই। আচ্ছা, ইনসার্টের মাধ্যমে আমরা কলাম এভাবে বাড়াতে পারি। তো আমি এই কলামটাকে বাড়িয়ে নিচ্ছি, পরবর্তী দেখাচ্ছি। আমি এই কলামটাকেও নিয়ে নিব। ওকে, তো আমরা কি পাইলাম? 5টা নাম নিলাম, এ বি সি ডি ই এফ। 6টা হচ্ছে। মিটার নাম্বার নিলাম, এগুলো মিটার নাম্বার, ধরুন এক একজনের এক একটা মিটার নাম্বার। এ হচ্ছে বিলের ইউনিট, অর্থাৎ এক একটা মিটার এক এক রকমের ইউনিট আসে আমরা জানি, এবং তার পেমেন্টটা আমরা এখানে নিলাম, পেমেন্ট ঘরটা। তো এই ঘরে আমরা একটি সূত্র প্রয়োগ করব, এবং এই একজনের বিল বের করার মাধ্যমে আমরা প্রত্যেকের বিলটা এক টানে করে নেব। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখান থেকে পেমেন্টটা নেই। দেখুন, এখানে একটা সূত্র লিখব, এবং এই সূত্রের মাধ্যমে খুব সহজেই 1,000, 1,00,000, 1,00,00,000 সবার বিল প্রস্তুত করা সম্ভব। তো ইচ্ছে করলে এই ঘরেও সূত্রটা লেখা যাবে, এবং এই ঘরে কার্সরটা রেখে এইখানেও আপনি লিখতে পারবেন। অর্থাৎ আমার কিন্তু এই ঘরে আছে, সিলেক্ট করা আছে, দেখুন। তো এই ঘরে আমি যখন সিলেক্ট করে দিয়েছি, এটা হচ্ছে কত? D5। এখানে উঠে আছে কত? D5। এখন এখানে আমি যদি লিখতে চাই তো D5 লিখতে পারবো। আচ্ছা, আমি এইখানে লিখতেছি, যেহেতু একটা সূত্র লিখবো। তো সূত্রের ক্ষেত্রে সবসময় অবশ্যই ইকুয়েশন হবে ফার্স্ট, তারপরে ইফ। ইফ পড়তে এখানে যদি বসাবেন আপনি, অর্থাৎ এখানে ইফ মানে যদি। তো যদি এই যে হচ্ছে মিটার নম্বর, এই যে হচ্ছে ইউনিট, তো এই ইউনিটটা কত আছে? C5। খেয়াল করুন, C5, অর্থাৎ ইউনিট যদি কি হয়, ফার্স্ট ব্র্যাকেট C5। C5 কি হয়? আমার দরকার স্মলার। ওকে, আচ্ছা, এটা দ্বারা কি বোঝালো? যে C5 যদি এই 75 হচ্ছে ইউনিট, C5 হচ্ছে আমার এটা। তো এটা অটোমেটিক দেখুন, আমি C5 যখন লিখছি এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা কত এর সমান বা কম? 75 এর সমান, 75 ইউনিটের সমান অথবা 75 ইউনিটের কম যদি হয়, তাহলে কি হবে? এখানে আমরা কমা দিব। খেয়াল করবেন, একটা কমা বা একটা ব্র্যাকেট বা একটা চিহ্ন যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সূত্র এরর হয়ে যাবে। তখন C5 কত টাকা করে হবে? অর্থাৎ ইউনিট যদি 75 ইউনিটের সমান, 1 থেকে 75 ইউনিটের সমান অথবা 75 ইউনিটের কম, যেমন 20, 15, 10, 5 বা 40, 50, 60, 65 এরকম ইউনিট আসে, তাহলে কয় টাকা করে দিতে হবে আপনাকে বিল? তো সেক্ষেত্রে বিল দিতে হবে কত টাকা? C5 কত হবে দেখুন, C5 ইন্টু আমরা বর্তমান বিল অনুযায়ী 3 টাকা করে দিই, 3 টাকার বেশি হবে, যেমন 3 টাকা 50 পয়সা, 3.5 টাকা করে দিলাম। ওকে, এবার এতটুকু লেখার পর খেয়াল করে C5, অর্থাৎ প্রত্যেকটাই C5 থাকবে। C5 কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমরা C5 দিয়ে পুরো অঙ্কটা করব। আমাদের চেঞ্জ হবে শুধুমাত্র এই কত ইউনিট আর কত টাকা করে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা মুছে লেখার চাইতে এইখান থেকে কপি করতে পারি। দেখুন, জাস্ট এখান থেকে এটা লেখার সুবিধাতে পুরোটুকু লিখলে পারেন, অথবা এইটুকু সুবিধা করতে পারেন যে ইকুয়েশনের পর ইফ থেকে কত টাকা করে, অর্থাৎ C5 হচ্ছে ইউনিট ইন্টু 3 টাকা 50 পয়সা করে, যদি 75 ইউনিটের সমান অথবা তার কম হয়। তো এতটুকুন আমি জাস্ট কপি করে নেব।
কন্ট্রোল সি ব্যবহার করে কপি করে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমার একটা হয়ে গেল। তো যখন একটা হয়ে যাবে তখন এখানে কিন্তু কমা বসাতে হবে। এই কমাটা দেওয়ার পর আমি যেটা কপি করে রেখেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। এবার আপনি যেটা পরিবর্তন করবেন, এই যে কমা দিলাম, ইফ যদি C5 75 ইউনিটের সমান বা কম হয় তাহলে তো আমার 3.5 টাকা কইরা। এখন 75 ইউনিটের পরে আমি 200 ইউনিট করে দিই। 200 ইউনিট অর্থাৎ 76 থেকে শুরু, 200 নিচে। এখন কিন্তু 75 এর মধ্যে পড়লো না, এখন সূত্র পড়ছে কতর মধ্যে, 76 থেকে শুরু, 200 পর্যন্ত বা 200 এর কম অর্থাৎ 76, 80, 120, 130, টোটাল 200 পর্যন্ত যদি ইউনিট আসে তাহলে তার বিল আসবে কত টাকা, C5 ইন্টু 3.5 টাকা, এটা আমি 60 টাকা করে দিলাম। তো যাদের 200 ইউনিট অথবা 200 ইউনিটের নিচে 76 থেকে শুরু করে ইউনিট আসবে তাদের বিল আসবে কত টাকা, C5 কত হবে তখন, C5 হবে 60 টাকা করে। তো আমি কি দিব এবার একটা কমা, সেম এবার আগের হতে কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে আবার আমি দিই, আমি একটা কপি করে নিয়েছিলাম। তো 75 ইউনিটকে এবার 200 এর পরে আমি কত দিব, 300 ইউনিট করে দেই। 300 দেখুন, তো যদি 300 ইউনিটের সমান অর্থাৎ 201 এর থেকে শুরু করে বোঝাচ্ছে আমার এখানে, যে 201 এর থেকে শুরু করে 300 ইউনিট পর্যন্ত বিল আসলে বা তার কম আসলে সেক্ষেত্রে C5 হবে কত, তখন ইউনিট প্রতি ইউনিট কত টাকা করে যোগ হবে, 60 টাকা, 8 টাকা, আমি 9 টাকা করে দিলাম। 9 টাকা না, 8 টাকা করে দিই, 1 টাকা বাড়িয়ে দিই, 8 টাকা করে দিলাম। ওকে, 8 টাকা করে দিলাম, কমা। এবার 300 ইউনিটের বেশি অর্থাৎ যত বিল আসুক, 300 ইউনিটের চাইতে যত 400, 500, 600, 700, 800 আসুক সেই বিলগুলো কত টাকা কাউন্ট হবে, 10 টাকা করে কাউন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা কি দিব তখন, আমার যখন এটা শেষ হয়ে গেল, C5 অর্থাৎ ইউনিট 8 টাকা করে, পরবর্তী 200 অর্থাৎ 300 ইউনিটের পরে 301 থেকে শুরু করে 400, 500, 600 যত ইউনিট আসবে সেগুলো কত টাকা করে হবে, C5 গুণ হবে তখন 10 টাকা করে ইন্টু 10। আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আমি সূত্রটা এখান থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমার C5 হচ্ছে এই ইউনিট, তো এই ইউনিটটা এই ঘরে লেখা ছিল কত যেন, তো আছে ইউনিটটা এখান থেকে যায়নি, তো আমি যা লিখতেছি সব হচ্ছে পেমেন্টের ঘরে। আমরা বলেছি যে C5 অর্থাৎ এই ইউনিট যত ইউনিটই হোক না কেন তা 75 ইউনিটের সমান বা তার কম, অর্থাৎ 1 থেকে 75 ইউনিট পর্যন্ত যা আসবে তখন ওই ইউনিটগুলো গুণ হবে, C5 গুণ হবে 3.5 টাকা করে। ইফ যদি বিলটা আসে কত, C5 টা 200 ইউনিটের সমান বা তার কম অর্থাৎ 76 থেকে শুরু, এখানে দ্বিতীয় সূত্র ফলবে যার 76 থেকে শুরু করে আসবে তারা এই সূত্রটা এখান থেকে কাউন্ট করে নেবে অটোমেটিক, তাদের বিল আসবে C5 কত টাকা করে, 60 টাকা করে। দেন C5 যখন ইউনিট কত 300 ইউনিট বা তার কম তো 201 থেকে শুরু করে আসবে তাদের ওই বাকি ইউনিটগুলো গুণ হবে, C5 টা গুণ হবে কত, 8 টাকা করে, এবং 300 এর পরে বাদ বাকি যত ইউনিট হবে বিল ওই বাদ বাকি বিলগুলো কত করে গুণ হবে, 300 ইউনিটের পরবর্তী বিলগুলো সব 10 টাকা করে গুণ হবে। এখন খেয়াল করবেন যে কয়টা ফার্স্ট ব্র্যাকেট পড়লো আমার, 1 2 3, অর্থাৎ এখানে 3টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখবেন যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে এই ব্র্যাকেটটার রং চেঞ্জ হবে, যখন সেকেন্ড আরেকটা ব্র্যাকেট আপনি দিবেন এখানে এই ব্র্যাকেটটার রং চেঞ্জ হবে, যখন 3 নাম্বার এইটার বিপরীতে দেবেন তখন এটারও রং চেঞ্জ হবে, খেয়াল করবেন। তো আমি 3টা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি ক্লোজিং এর, 1 2 3, এখানে যে ব্ল্যাক ছিল এই ব্ল্যাক, এখানে যেটা ছিল এটা, এখানে যেটা ছিল এটা। তো এবার আমি এন্টার প্রেস করব, তো পেমেন্টটা হলো কত, 1050 টাকা, অর্থাৎ এই 150 ইউনিট পড়েছে 75 এর পরে গিয়ে।
অর্থাৎ প্রথম 75 ইউনিট কাউন্ট হয়েছে এখানে 3.5 টাকা করে, এবং বাদ বাকি 200 ইউনিট পর্যন্ত যে ছিল ওগুলো কাউন্ট হয়েছে কত টাকা করে, 3.5 টাকা। 200 ইউনিট পর্যন্ত হয়েছে কত, 60 টাকা করে। এভাবে কোন করছি। তো আমরা এবার বাদ বাকি 5টা বিল করে নেই, এখান থেকে ড্রাগ করব জাস্ট, আরেকটা রয়ে গেল, ওকে সমস্যা নেই, হচ্ছে আমাদের বিল। এবার আমরা এটাকে পেমেন্ট না করে এটাকে জাস্ট লেখাটা একটু ঘুরে দিই। ওকে, তো আমরা যেটা করছি এখানে পার ইউনিট টাকা, অর্থাৎ ইউনিট পার টাকা আমরা পেয়ে গেলাম একটা সূত্র প্রয়োগের মাধ্যমে, যে ইউনিট পর্যন্ত। এবার এখানে আমরা একটু মিটার চার্জ লিখে দিই। ওকে, দেখুন ওকে, এবার মিটার চার্জ। আচ্ছা, মিটার চার্জ তো প্রত্যেকের একই থাকে, তো আমি 15 টাকা করে নিয়ে নিচ্ছি। টান দিন। এক্সেল আসলে খুব সহজেই অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করে যায়। আচ্ছা, এবার টোটাল টাকা কিন্তু, আচ্ছা আমরা যখন মিটারে আরো অনেক কিছু এক্সক্লুসিভ থাকে, ভ্যাট ট্যাট সহ যে সূত্রের মাধ্যমে বসিয়ে দিতে, তো সাধারণভাবে আমরা যেটা শিখলাম কিভাবে খুব সহজেই একটা বিদ্যুৎ বিলের শীট তৈরি করা যায়, এবং এখানে আমরা টোটাল টাকা বসাবো। অর্থাৎ এখন কি করতে হবে আমাদেরকে, এইটা আর এটা যোগ করতে হবে। আর সেটা আমরা কিভাবে করব, যে প্রথম যে সূত্রটা শিখেছিলাম তার মাধ্যমে, যে ইকুয়েশন সাম ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা একটু সিলেক্ট করে দিই কত, এটা এটা হচ্ছে D5 প্লাস এটা কত E5। ওকে, দুটো সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিই, যেহেতু একটা ব্র্যাকেট আছে আমাদের এখানে। এবার এন্টার। তো কত হলো, 1050 আর 15 টাকা 1065 টাকা। তো এইভাবে আপনারা ড্রাগ করে দিন। দেখুন আমি এই কলামগুলা কাটার কারণে কিন্তু এগুলো সেটিং কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, যে এগুলো সেটিং কিন্তু সব সেম ছিল। তো এটাকে আমি একটু ঠিক করে দিচ্ছি, লেখাগুলো মিডল মিডল, ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজটা সহ। ওকে, এভাবে আমরা আশা করি প্রত্যেকেই একবার দেখার পরই পারবো। তো যারা সূত্রটা না বোঝেন তারা এখানে একটু পুশ করে সূত্রটাকে ভালোভাবে দেখে নেবেন, এবং যদি কারো সূত্রের প্রয়োজন হয় তারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, সূত্রটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এভাবে আমরা একটা কোম্পানির অনেক বড় হিসাবের শ্রেণীবিন্যাস করতে পারি, একজনের কাজের মাধ্যমে প্রত্যেকের কাজ করতে পারি, আর প্রত্যেকের কাজগুলোর ফলাফল বের করে নিতে পারি। আজকের মতো ক্লাস এ পর্যন্তই শেষ করব, এবং পরবর্তী ক্লাসে আমরা কোম্পানির স্যালারি, দেন তার পরবর্তীতে আমরা গভর্নমেন্ট স্যালারি, কমিশন, তারপরে জিপিএ, এগুলো কিভাবে বের করতে হয় একটা ক্লাসে শিখব। আর আপনারা যখন প্রিন্ট দিবেন এই কাগজটা অবশ্যই খেয়াল করবেন, প্রিন্ট দেওয়ার আগে এখান থেকে এইখান থেকে মাউসটা রেখে ড্র্যাগ করবেন, অর্থাৎ টান দেবেন। টান দিয়ে আমাদের পেজটা কোথায় শেষ হয়েছে
উপরে সম্ভবত এ পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অবশ্যই পেজ লেআউটে ক্লিক করে এখান থেকে প্রিন্ট এরিয়া, অর্থাৎ আমি যতটুকু এরিয়াকে ক্রিয়েটেড এরিয়াকে সিলেক্ট করেছি এই সম্পূর্ণ পাতাটা প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্টেড এরিয়া সিলেক্ট করে দেব বা সেট প্রিন্ট এরিয়া। ওকে, কারণ আমার কিন্তু আশেপাশে আরো A4 পেজ অনেকগুলো রয়েছে। এই যে দেখুন যে আমি পেজ সেটআপ করে নিয়েছিলাম, এই যে পেজগুলো কিন্তু এই পাশে আছে। ওকে, তো যাতে এই পেজগুলো প্রিন্ট না আসে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিব যে জাস্ট এইটুকু যেন প্রিন্ট আসে। তো আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তো যারা, আবারও বলবো, এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।